আমি যখন ক্লাস 4 এ পড়ি তখন আমার বিয়ে হয়। মানে বিয়েটা হলো কিভাবে? আমি তখন ক্লাস 4 এ পড়ি। আমার বিয়ে মানে কোনো কথাই নাই, কোনো কিছুই নাই। আমার মামাতো ভাই বিয়ে করতে গেছিল গ্রামে। তো ওর একটা মেয়ের সাথে রিলেশন ছিল, গাজীপুরে চাকরি করতো। ওখানের স্থানীয় মেয়ে, আমার শ্বশুর যে আমার মামা, উনি আর কি ওই মেয়েটাকে বিয়ে করাবেন না ওনার ছেলেকে দিয়ে। তখন নাকি ওই দিন ছিল আমার হাজবেন্ডের জন্মবার। গ্রামে নাকি প্রচলিত আছে যেটা জন্মবারে নাকি বিয়ে হয় না। আচ্ছা। তো রাত 12টার সময় বিয়ে হবে ওকে ওই মেয়েটার সাথে। কিন্তু ওই মেয়েটা তার বড় বোনের দেবরের সাথে সেদিন রাত্রেবেলা চলে গেছে, মানে ওদেরকে ওইখানে রাইখা। গ্রামে আবার বলছে যে বিয়ে করতে গেলে নাকি সেইখান থেকে ফিরে আসা যায় না বউ না নিয়ে। তো সেইখানে তো চলে গেছে বউ, এখন তো আর কিছু করার নাই। তো রাস্তায় ওরা 2-3টা বউ দেখে। আমার আম্মারে ফোন, রাস্তায় 2-3টা বউ দেখে মানে কি সবাই কি বউ সেজে বসেছিল? না না না, বউ সেজে বসেছিল না। মানে কাকে বিয়ে করানো যায়? কাকে বিয়ে করানো যায় মানে কিছু মানুষের সাথে যোগাযোগ করছে, বলছে যে আছে কয়টা মেয়ে আছে, দেখছে ওরা পছন্দ হয় নাই। আচ্ছা। আমার হাজবেন্ড আবার বলছে কালো বিয়ে করবে না এটা সেটা, কারণ যেহেতু তার আপনার তখন হাজবেন্ড হয়নি, মানে মামাতো ভাই? হ্যাঁ মামাতো ভাই। আচ্ছা, তো তুমি বলছে বিয়ে করবে না। হ্যাঁ হ্যাঁ। আপনার তখন ক্লাস 5, ওনার বয়স কত? ওনার প্রাপ্ত বয়স 21-22 বছর ছিল তখন। আচ্ছা। ওনার বিয়ের বয়স পুরোপুরি ছিল। আচ্ছা, আর আপনার তখন 8 থেকে 9 বছর বয়স? হ্যাঁ। ক্লাস 4 এ মানে আমি ধরে নিচ্ছি 9 থেকে 10 বছর বয়স। জি এরকম। তো ওরা রাস্তায় 2-3টা মেয়ে দেখে, মানে ওদের পরিচিত যারা আছে তাদেরকে বলছে যে এই অবস্থা হয়েছে, কোনো মেয়েটাই আছে নাকি বউ নিয়ে, তো এখন ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। তো রাস্তায় ওরা কয়েক জায়গায় দেখছে, দেখার পর পছন্দ হয় নাই। তখন আমার শ্বশুরে ভাবলো যে আমাকে নিয়ে আসবে। তা আমার আম্মাকে বললো, আমার আম্মা রাজি হয় নাই। আমার আম্মা বলছে কি আমার মেয়ে তো অনেক ছোট, কয়ে অসুবিধা নাই, ছেলেকে বিয়ে হোক, বউ নিয়ে বাড়িতে আসুক, পরে মেয়ে যখন লেখাপড়া করবে এসএসসি কমপ্লিট করার পরে উঠায় নিয়ে আসবো। এরকম কিছু বইলা ঢাকায় চলে আসছে। তখন আমি ঢাকায় থাকি। ঢাকায় চলে আসছে, আসার পর আমি তখন স্কুল থেকে আসছি, আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে স্কুল থেকে আসছি, আমি গোসল করতে যাব। তো আমাদের বাসায় পানি নাই, তো উপরে যে একটা আন্টি ছিল, তো ওর বাসায় গেছি পানি আছে কিনা গোসল। আপনারা তখন ঢাকায় থাকতেন? হ্যাঁ হ্যাঁ ঢাকায় থাকতাম। কি করতো আপনার বাবা? রাজমিস্ত্রির কাজ করতো। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার 2 ভাই, আমি। আপনি একমাত্র বোন? হ্যাঁ। আচ্ছা, সংসারের অবস্থা ভালো ছিল? না না না, আমার আব্বা আম্মা প্রচুর গরিব ছিল। জি, পানি আনার কিছু একটা বলতেছিলেন। তো পানি নাই বলে আমি ওই উপরে গেছি আন্টির বাসায় গোসল করার জন্য। তো আমার আম্মুর সাথে যোগাযোগ কইরা ওরা আমাদের এখানে চলে আসছে, যে এরকম করে কন্ট্রাক্ট করছে যখন আমি এসএসসি কমপ্লিট করবো তখন আমারে উঠাই নিবে, কারণ যেহেতু আমি এখন ছোট আর ওরা বউ ছাড়া বাড়িতে উঠতে পারবে না। এরকম আমার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল। তখন আমি গোসল করতে গেছি, এমন সময় আমার ননদ, মানে আমার তো বয়সে বড় হবে, আমি আমার ননদ দেবর যারা আছে সবার বয়সে ছোট, তো ওরা এসে উপরে গেছে, শুনছে বাসায় নাই, উপরে গেছে গোসল করতে, আমাকে বাথরুমে নক করতে আসে, বলতেছে আমার কিন্তু একটা ডাকনাম আছে, ডাকনাম বলে ডাকতেছে, দরজা খোল, তোর ভাইয়ের বিয়া খাইতে গেলে। ভাই মানে আমার হাজবেন্ডের নাম, যেহেতু ভাই হয়, মামাতো ভাই। ভাই কি বলেছে? ভাইয়ের বিয়া হইতাছে, সেখানে তোরে নিতে আসছি, বিয়া খাইতে যাবো আমরা সবাই। তখনও জানে না যে আপনি জানেন না যে আপনাকে বিয়ে করতেছে? হ্যাঁ হ্যাঁ জানি। তো আমি তাড়াতাড়ি করে গোসল করে বেরোইছি, যে আমি তো আর গ্রামের বিয়া কোনো সময় খাই নাই, আর গ্রামে যখন যাই তখন বছরে 3 দিন বা 4 দিন থাকা হইতো ঈদের সময়, এছাড়া আর যাওয়া হইতো না। আমারও খুব ভালো লাগতেছিল যে গ্রামে যাবো বিয়ে খাওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে গোসল করে বেরোইছি, বেরোয় যখন আমাদের বাসায় যাবো, আমাদের রুমে আমাকে ঢুকতে দিতেছে না, তো আমার অন্য রুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওরা কি করছে, এই যে ব্রিটকেস নিয়ে আসছে, ওই বউর জন্য যে জিনিসগুলো নিয়ে আসছে ওগুলো তো ওরা ফেরত নিয়ে আসছে, ওগুলো আমাকে দিতেছে সাজানোর জন্য। তা আমার ননদ আমাকে বলতেছে তুই তো আজকে থেকে আমাদের ভাবি হবি, এটা সেটা, মানে এক একজন কথা বলতেছে। আর যেহেতু ওটা বস্তি বাড়ির মতো ছিল, তখন সব লোকজন আর কি আমাকে দেখতেছে, ওকে দেখতে আসছে, বাড়ি ভরে গেছে মানুষে। তো এত মানুষ দেখে আমিও ভয় পেয়ে গেছি। তখন আমি কান্না করতেছিলাম অনেক জোরে জোরে। আমার পাশে মানে যাকেই দেখতেছি, যে এসে বলে যে তোর তো বিয়ে হয়ে যাবে, তোরে তো নিয়ে যাবে, তখন আমি অনেক কান্না করতেছি। বিয়ে জিনিসটা বুঝতেন আপনি ওই সময়টাতে? না না না, আমাকে নিয়ে যাবে বলছে। এই নিয়ে যাওয়া শুনেই আপনি ভয় পেয়ে গেছেন। এমনিতে ভাইয়ের সঙ্গে আপনার ওই সময়ের সাথে সম্পর্ক কেমন ছিল? ভাই বিয়ের আগে ভাই আসতো, আমার বাসায় আসতো? না না, কোনোদিন দেখেন নাই? না, আরো ছোটবেলায় নাকি ও আমাদের এখানে থাইকে গেছে, আমার মনে নাই, আমার হাজবেন্ডে বলছে ওর মনে আছে। আচ্ছা, তো তারপর সাজাচ্ছে আপনাকে এই কথা বলার পর আমি যখন কান্না করতেছি, কেউ আমার পাশে আর কি আসে না,
একজন এসে আমাকে বলতেছে তোকে তো আর বিয়ে দেবো না, তুই তোকে কোথাও যাইতে দেবো না, তোর বিয়েও দেবো না, তুই আমার কাছে আয়। তখন এই মুহূর্তে যে আমাকে বলছে যে আমাকে কোথাও যাইতে দিবে না, আমি তার কথাই শুনতেছি। মানে আমাদের বাসার ম্যানেজার যে থাকে, ম্যানেজারের বউ, উনি এসে বলতেছে। তো সবাইকে রুম থেকে বের করে দিছে, দিয়ে আমাকে ম্যানেজারের রুমে নিয়ে গেছে। এখন ওরা ভাবতেছিল যেটা এখানে থাকলে, যেহেতু আমি কান্নাকাটি করছি, এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছে, পুলিশ শুনলে অসুবিধা হবে, তখন তোরা আমাকে প্ল্যানিং করে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। মানে এখানে তো বিয়ে হবে না, কোনো মতে আমাকে বাড়িতে নিয়ে যাবে, মানে আমার শ্বশুর বাড়িতে। ওকে। তখন বলতেছে, আমি তো অনেক চিল্লাচিল্লি করছি, মাথা ব্যথা করতেছে। তখন বলতেছে কি, তোর তো মাথা ব্যথা করতেছে, নে এই ওষুধটা খায়া নে, তোর মামা নিয়ে আসছে, আমি নানি ডাকতাম আর কি, তোর মামা নিয়ে আসছে, এই ওষুধটা খাই না, মাথা ব্যথা ভালো হয়ে যাবো। এই ওর পাশে কেউ আসবে না, ওরে কোনো বিয়ে দেবো না, ওরে যাইতেও দিব না। আপনার মা বাবা কি করতেছিল? একটা মাত্র মেয়ে। তখন আমার মা রাজি ছিল, আমার বাবা রাজি ছিল না। আমার বাবা এখনো কাজে ছিল, অনেক রাত্রে আসছে, আমাকে সন্ধ্যার পর উঠাইয়া দিচ্ছে। আচ্ছা, তো আপনার ওষুধ খাওয়াইছে? খাওয়ানোর পর আর কিছু মনে নাই। আমি সোজা আমার ঘুম ভাঙছে আমার শ্বশুর বাড়িতে। ঘুম ভাঙার পর আপনি কি দেখছেন? ঘুম ভাঙার পর আমি দেখছি আমাকে একটা রুমে শুয়ে আছে, ওখানে আমার আম্মা আছে, আমার 2 ভাই আছে, আমার আব্বা আসে নাই। আমার আব্বা কাজে থেকে আসতে আসতে 11টা বেজে গেছিল। তো পরের দিন আমার আব্বা আসছে। আচ্ছা, তো আমাকে পরের দিন কোথায় আসছে? আপনার এখানে আসছে? আমার শ্বশুর বাড়িতে আসছে। কিসের শ্বশুর বাড়ি? আপনি ঘুমের মধ্যে শ্বশুর বাড়ি তখন কি আপনার বিয়ে হয়েছে? না না না, এখন আর কি বলতেছি, ওটা আমার শ্বশুর বাড়ি ছিল। আচ্ছা, ওকে, ফাইন। আমার মামার বাড়ি, মামাতো ভাইয়ের বাড়িতে আসছে। হ্যাঁ, বাড়িতে আসছে। তো আমার মামাতো বাড়ি আসে নাই তখনও। তো আমি ঘুম থেকে, তখন আমার ঘুম মনে হয় ভাঙে নাই। আমার শ্বশুরে পেয়ারা আইনা দিতেছে, আমি খাইতাছি, মানে ঘুরতেছি। আমি যদি বাইরে বেরোতে চাই, তো আমার বাইরে বেরোতে যায় না, ঘরে বসে খাও। তা আমার হাতে আবার কি পরাইতেছে, এটা পরানো সুন্দর লাগবে, মানে কি একটা জরির মতো থাকে না বিয়ের মধ্যে পরায়, এই জিনিসটা আমার হাতে পরাই দিতেছে। আমি আবার পরি না, এটা কি পরবো, কেমন লাগতেছে, ওটা ব্যাচের মতো, পর ভাল লাগবে, সুন্দর দেখা যায়, এরকম কিছু। তারপর আমি হাতে পড়ছি, আমার শ্বশুরে পেয়ার আইনা দিতেছে, মানে যে কিছু আমার খাইতে দেয়, আমার দরজা আটকায় রাখে আমার সাথে, কেউ মানে বাইরে বের হতে দেয় না। আপন মামা? হ্যাঁ, আমার আপন মামা। তখন আমার আব্বা এসে আমার সাথে দেখা করে না। পরবর্তীতে আমি জানতে পাই আমার আব্বা এসে নাকি অনেক রাগারাগি করে, আমার আম্মার উপরে অনেক রাগারাগি করে যে আমার আম্মারে ছাড়িয়ে দিব, আর আমার শ্বশুরবাড়ির লোকজন মানে আমার মামার নামে মামলা করব, এটা করব, আমার মেয়েকে উঠায় নিয়ে আসছে, এটা। আমার আব্বা কিন্তু অনেক সরল সোজা। তো আমার খালা আছে, আমার মামা আছে, মানে আমার ছোট মামা আরেকজন আছে, উনি আমার আব্বারে সবাইরে বাজার থেকে অর্ধেক রাস্তা থেকে দূরে নিয়ে আসে, সবাই জড়াজড়ি করে সবাই আমার আব্বারে বোঝায়। তো কেউ তো ছিল না, আমার আব্বা যেহেতু সরল সোজা, তো আমার মানে এরকমই সরল যে ছোট একজন মানুষ ধমক দিল আমার আব্বা চুপ হয়ে যায়। তো আমার আব্বারে যখন নিয়ে আসে, তখন আমার আব্বাও এক পর্যায়ে রাজি হয়। রাজি হওয়ার পরে কিভাবে আমার গোসল হয়েছে, কিভাবে আমার বিয়ে হয়েছে, আমার এত কিছু মনে নেই। তারপর ওর সাথে আমার বিয়ে হয় বলতে মানে আমার মামাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়, কিন্তু কিভাবে বিয়ে হয় আমি নিজেও জানি না, আমার মনে নেই। কবুল বলছিলেন আপনি, এটা মনে আছে? না, এটাও মনে নাই, কিন্তু সবাই বলছে যে কবুল বলছি, এটা সেটা। কিন্তু এরকম হবে কেন? আপনার তো এত কিছু মনে আছে, শুধু ওটুকু মনে নাই? ওটুকু না, মানে আমি তো অনেকটা ঘুমের মধ্যে ছিলাম, আমার কিছু কিছু জিনিস আর কি মনে আছে, আর কিছু কিছু জিনিস আমার মনে নেই। মানে কাজী আসছে, পরে কবুল বলছি কিনা বলছি জানি না, পরে আম্মার সাথে কান্নাকাটি করছি, আম্মা অনেক কাঁদতাছে আমাকে জড়ায় ধরা। পরে আমিও কাঁদছি। কি করতো আপনার মামাতো ভাই ওই সময়টাতে? আমার মামাতো ভাই সময় গাজীপুর চাকরি করতো। হ্যাঁ, তারপরে উনি বিয়ের উদ্দেশ্যে উনি বাড়ি চলে গেছে, ওনাদের ফলের দোকান ছিল, ফলের দোকানদারি করতেছে। এরপর আমি ওইখানেই থাকতেছি, চলতেছি। ও বাড়িতে আসে, ওর মতো আমি ওর মতো, মানে আমি ভাই করেই বলি। কান্নাকাটি করার পর আমার আম্মা আমার সাথে থেকে যায়, আমার আব্বা আমার সাথে থেকে যায়, ওদেরকে না দেখলেই আমি কান্না করি। আচ্ছা। তো ওদের সাথে আমি থাকি। ওরা কিছুদিন থাকার পর মানে ওদের তো এখন চাইতে হবে, আমার শ্বশুরে নাকি আমাকে দিবে না, আগে তো বলছে যে আমাকে দিয়ে দিবে, তারপর যখন আমি এসএসসি কমপ্লিট করি তখন আমাকে উঠায় নিয়ে আসবে। এখন যেতে দিবে না? এখন যেতে দিবে না, আমার আম্মার সাথে নাকি কন্ট্রাক্ট হয়েছে, তা আমরাই পড়াশোনা করাবো। তো ওরা পরে আমার আম্মা বলতেছে ঠিক আছে, যেহেতু আমার আম্মাদের মনে হয় আর্থিক সমস্যার দিকে, তোর নিজের ভাই যেহেতু মনে হয় ওইটা বুঝে, আমি জানি না কি বুঝে আমার আম্মা আমাকে রাইখা দিছে। আমার আম্মা যখন চলে যাবে তখন আমি আমার আম্মার ওড়না রাইখা দিছি, জুতা রাইখা দিছি। আমার আম্মা বলছে কি যে আমি কি জুতা থেকে তোরে থুয়ে চলে যাবো? আমি বলছি না, তুমি যাইবা গিয়া। কই কি না,
আমি জুতা রেখে যাইতেছি, এখানে ওড়না আছে, আমি এত কিছু রেখে তুই আমি তোরে কেমনি ধুয়ে যাবো, এগুলো নিয়ে যাইতে হবে না আমাকে, খালি পায়ে গিয়ে আমি ঢাকায় যাবো গিয়া। মানে আমার আম্মা ছোট বাচ্চাদের মতো আমার পালায় রেখে চলে গেছে ওইখানে। তারপরে আমি ওখানে কান্নাকাটি করি অনেকদিন। আমার শ্বশুরে আমাকে অনেক আদর করে, আমার ঘরে আবার সৎ শাশুড়ি মানে আমার মামি যেটা সেটা সৎ। কান্নাকাটি করি। তো একটা পর্যায়ে আমাকে বলছে কি ওই দিন নিয়ে যাবো ঢাকা, এরকম করে ডেট করতেছে আর আমাকে ওইখানে সান্ত্বনা দিয়ে রাখতেছে। আপনার বিয়ে হলো কোন জেলায়? সঙ্গে বিয়ে হলো, আচ্ছা জি। তারপর ওইভাবে দিয়ে আমার সান্ত্বনা দিয়ে রাখতেছে। মানে ওরা ভাবতেছে আমি যদি ঢাকায় চলে আসি বা কোনো জায়গায় পালাই যাই তাহলে তো আমাকে কেউ খুঁজে পাবে না, সেজন্য আমার আম্মার সাথে বলছে যে ও যদি ঢাকায় যায় আর আসবে না। তো একটা পর্যায়ে আমি আমার মামা মামির সাথে থাকি, আমার হাজবেন্ডকেও আমি ভাই বলে ডাকি। তো সবাইকে ভাই বলিস না, এটা সেটা, আচ্ছা ঠিক আছে ভাই বলতেছিস, আমি কি ভাই বলবো না, কি বলবো, মানে ওর সাথে ভাইয়ের মতোই, মানে মামাতো ভাই যেরকম সেরকম আচরণই করি। বা আমার ননদের জামাই আগে দুলাভাই ডাকছি এরকমই বলেও সবাই বলতো যে এখন দুলাভাই ডাকতে হবে না, এখন তো তুই বড়, এটা সেটা। আমার দেবরও যেগুলো তাদেরও ভাই ডাকছি, মানে সেটা বলে এখন সবাই আমাকে বলতো এটা করিস না, ওইটা করিস না, ওইভাবে থাকতে হবে, মানে বড় বড় একটা যেটা এগুলো আমাকে আর কি বলতো। বলার পর এখানে মনে হয় যে বছর খানিক চলেছে, আমাকে আর ঢাকায় আসতে দেয় না। আমার আম্মা আসে 3 মাস 4 মাস পরে পরে কয়েকদিন থাকে, পালায়ে চলে যায়, আমাকে নিয়ে যায় না। তো এর মধ্যে আমার হাজবেন্ড বলছিলাম যে সে গাজীপুর চাকরি করতো, সেখানে একটা স্থানীয় মেয়ের সাথে সম্পর্ক ছিল, এই জন্য আমার শ্বশুরে আর কি তাড়াতাড়ি করে বিয়ে করায়। আপনি এটা বুঝলেন কিভাবে? ওনারা বলছে, আচ্ছা মুখে মুখে বলছে, অনেকেই বলতো অনেকে বিয়ে করে ওখানে নাকি একটা ছেলে আছে, এরকম কিছু বিয়ের পরে আর কি শুনতে পারছি। আপনার লেখাপড়া কি হলো? মানে তারপরে আমাকে যখন স্কুলে দেয় আমার শ্বশুরে, তো স্কুলে যাওয়া আসা করি, আমার শাশুড়ি বলে কি মানে 2 দিন না 3 দিন স্কুলে গেছি, বলে কি স্কুলে যাইতে হবে না, পরে অমুকের একটা বউ ছিল, পরে লেখাপড়া করাইছে, অনেক দূর লেখাপড়া করানোর পর জামাই থুয়া চলে গেছে। এই যে ভালো হুজুর আয় না মাদ্রাসায়, হুজুর বাড়িতে আয় না, হুজুরকে দেওয়া যতটুকু পড়ানো উচিত পড়াও। তা আমার শ্বশুরে এটাই করলো, আর স্কুলে যাইতে দেয় নাই আমাকে। তো এর মধ্যে দিয়ে আমার হাজবেন্ডের সাথে আমার ফ্রেন্ডলি মানে ভাইয়ের মতো ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়। ভাই ভাই মানে যতটুকু ভাই ভাই সম্মানিত করা লাগে আমি ওই ভাই ভাই বলি, ততটুকুই সম্মান করি। ভাই বলতেন? হ্যাঁ ভাই বলতাম। বিয়ের পরে ওকে। তারপর যখন ওই মেয়ের সাথেই কথা বলতো, আমার সাথে বসে বসে কথা বলতো, ওই মেয়েকে দিয়ে আমার সাথে কথা বলাইতো, আমিও কথা বলতাম। কি বলতেন ওই মেয়েকে সাথে কথা বলতেন? আপনি বুঝতেন বিষয়গুলো নাকি আপনার কাছে বিষয়গুলো খুব স্বাভাবিক মনে হতো? ও বলতো যে ওই মেয়ের সাথে সম্পর্ক আছে, ওই মেয়েকে একদিন হলো বিয়ে করবে। আমার তো সমস্যা নাই, আমাকে বলছে আমি যদি ওই মেয়েকে বিয়ে করি তাহলে তুই তোর বাপের বাড়িতে যাইতে পারবি। আপনি খুশি হয়ে গেছেন? হ্যাঁ। এই বিষয়টা হলেই আপনি বুঝতে পারবেন যে ওর বিয়ের বিষয়ে ওর রীতিমতো মেন্টালিটি অবস্থাটা কী ছিল, মেন্টালিটিটা কী ছিল আপনারা বুঝতেই পারছেন যে ও এটা শুনে খুশি হয়ে গেছে। তার মানে ওর ভিতরে বিয়ে সেন্স, হাজব্যান্ড সেন্স 0 ছিল। এটা তো ক্রাইম, ডেফিনেটলি ইটস আ ক্রাইম। যদি ঘটনা হয়েই থাকে এরকম একজন মানুষের জীবন নিয়ে, এটা আমাদের রিলিজিয়নও পারমিট করে না। সামাজিকভাবে তো অবশ্যই, রাষ্ট্রীয়ভাবে তো অবশ্যই ক্রাইম, আমাদের ধর্ম এটা পারমিট করে না। জি। তারপর ও আমাকে যখন বলছে ঠিক আছে আমি ওর সাথে দেখা করতে যাবো, আমি তোদের বাড়িতে নিয়ে যাবো, মানে আমাদের বাড়িতে তো যাইতে দেয় না, ঢাকায় আসতে দেয় না। তো ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে তুই কাউকে বলতে পারবি না, তুই কান্নাকাটি করবি বেশি বেশি করে যে আমি আমাদের বাড়িতে যাবো, পরে আমি আব্বারে বুঝাইয়া তোরে আমাদের বাড়িতে নিয়ে যাবো। আমি কিন্তু মামাই ডাকতাম, মামা ডাকতাম, মামি ডাকতাম। শ্বশুর শাশুড়ি যে আব্বা আম্মা বলতে হয় বলতাম না, মামা মামি ডাকতাম, যে ওদেরকে দেখে কান্না করবি বেশি করে, পরে আমি ওদেরকে বুঝাইয়া তোরে নিয়ে যাবো। আর নিয়ে যাওয়ার আগে আমি নাদিরার সাথে দেখা করবো, মানে ও যে মেয়ের সাথে রিলেশন করে ওর নাম ছিল নাদিরা, আমার সাথে ফোনে কথাও বলাইছে। তো আমি বলছি কি আচ্ছা ঠিক আছে আমি রাজি হয়ে যাই। তো সে আমাকে ঢাকায় নিয়ে যাবে উদ্দেশ্য করে সে প্রথমে গাজীপুর আসছে। ট্রেন থেকে সে আমাকে একটা বকুল ফুলের মালা কিনা দেয়, বলছে এই মালাটা নিয়ে ওই মেয়েকে দিবি। আমি আচ্ছা ঠিক আছে। কোন মেয়েকে? ওই যে নাদিরাকে? হ্যাঁ নাদিরাকে। পরে আমার হাতে মালাটা থাকতে থাকতে মানে কেমন করে ধরছি, মালাটা একদম লাল হয়ে গেছে। পরে গাড়ি থেকে নাইমা যখন বলি মালাটা দিব, মেয়েটা যখন আসতেছে না না মালা ফালাই দিয়ে দেওয়া লাগবে না, তুই লাল করে ফেলছস। আমি আচ্ছা ঠিক আছে।
পরে ওরা নিয়ে পার্কে বসছে, ওরা এক বেঞ্চে বসছে, আমাকে এক বেঞ্চে বসাইছে। আমি বাদাম ছুঁলা খাইতে পারতাম না, কামড় দিয়ে দাঁত দিয়া বাদাম আর কি ছুঁলা খাইতাম। তারপর আপনার কোনো খারাপ লাগছিল না? না, আমি তো আমাদের বাড়িতে যাবো, এটাই আপনার জন্য সুখের, হ্যাঁ, যে আমাকে বাঁচাকে এই মেয়েটা। তারপরে ওরা দুজন কথা বলতেছে, আমি আরেক বেঞ্চে বসে আছি, আমাকে সে কতগুলা বাদাম ছুঁলা বিছিয়ে আমার হাতে দিয়ে গেছে, আবার বলছে শেষ হয়ে গেলে আমাকে ডাক দিস। তারপর ওরা দুজন কথা বলতেছে। আপনি কি আপনি করে বলতেন না তুই করে বলতেন? তুমি করে বলতাম, ভাই তুমি, Okay, ছোটবেলা থেকেই তুমি করে বলছি, হ্যাঁ। ভাই তুমি, ওই তুমি করে বলতাম। বলতেছি যে আমার বাদাম শেষ হয়ে গেছে, আবার ও আবার কথার ফাঁকে ফাঁকে আমাকে জিজ্ঞেস, কিরে তোর বাদাম শেষ হয়ে গেছে? আমি বলতাম যে শেষ হয়ে যায়, তো বলতাম যে শেষ হয়ে গেছে, না হলে না এখনো কয়টা আছে। ও কথা বলতে থাকতো, আমার জন্য বাদাম ছুলতে থাকতো আর কি। তো ওর সাথে কথা বললা, সে আমাদের এখানে নিয়ে আসে। আমাদের এখানে নিয়ে আসার পর আমি আর যাইতে চাই না, আমি আর যাইতে চাই না। মেয়ের সাথে আপনার কথা হয়? ওই যে মেয়েটার কথা বললেন, ওর গার্লফ্রেন্ড? মেয়েদের বাড়িতে আমি যাই, মেয়েদের বাড়িতে যাওয়ার পর আমার মানে প্রথম পিরিয়ড হয়। ওকে, বিয়ের কতদিন পর এটা? বিয়ের বছরের বেশি হবে। ওকে ওকে। তখন আমার প্রথম পিরিয়ড হয়। তো ওই মেয়েটা, তখন আমার জামা কাপড়ের অবস্থা খারাপ পড়ে, ওই মেয়েটা আমাকে জামা কিনা দেয়। পরে ওইটা নিয়ে আমি আমাদের এখানে আসি। আচ্ছা। আসার পর ও সাথে করে নিয়ে যেত, মানে ওর আব্বা বলে দিছে সাথে করে নিয়ে আসার জন্য। তা আমি তো কান্নাকাটি, আমি আর যাবো না, এই যে বললে আমি অন্য জায়গায় পালাই যাবো গা, মানে আব্বা আম্মা দুই প্রেশার দেয়। তারপর ও আমারে, ওরা প্ল্যান করছে আব্বা আম্মার সাথে, আমি তো জানি না। আমার জামাই আগে চলে আসছে স্টেশনে, তার ঘন্টাখানিক পর আমার আব্বা আম্মা বলতেছে দেশে তো আমাদের একটা ঝামেলা হয়েছে, এখনই দেশে যাইতে হইব, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি কই না, মাত্র হয়ে গেছে, আমি আর যাবো না, ওখানে গেলে আমার থুয়ে আয় পড়বা। কত অন্য গাড়ি দিয়া গেছে কি, আমরা ওখানে যাবো কি, আমরা আমাদের বাড়িতে যাবো, তোর মামার বাড়িতে তো যাবো না। এই কথা বলছে। বলার পর আমরা যখন স্টেশনে আসি, আইসা দেখি আমার জামাই সবার জন্য টিকিট করে রাখছে। টিকিট করে রাখছে বলতে? মানে ওরাই প্ল্যানিং করে, যে আমি জানি যে ওর সাথে আমি যাবো না, সেই জন্য আর কি ওরা আগে পাঠাই দিছে, টিকিট করে রাখছে আমার আব্বা আম্মা, আমার জন্য, সবার জন্য। কোথায় যাবেন আপনারা তাহলে? ময়মনসিংহ আসবো। ওদের বাসাতেই? হ্যাঁ। আবার ওদের বাসাতেই? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন থাকার পর আমি এখানে আসব। আমি তার মানে আমি বলছি যে কোনোভাবে যদি আমি একবার ঢাকায় পৌঁছতে পারি তাহলে আর আমি আসবো না, বা আমি অন্য জায়গায়, আমাকে ওরা এখন যাইতে যাবে, আমি অন্য জায়গায় কোথাও পালা গিয়ে বসে থাকবো, আমার তো আর কেউ খুঁজে পাইবো না। তো আমার আম্মা মনে মনে ব্যাপারটা বুঝতে পারছে, বুঝতে সে বলতেছে কি তুমি চলে যাও, এরকম কিছু আর কি হয়েছে, আমি তো জানি না, যে তুমি চলে গিয়ে ওইখানে টিকিট করে রাখো। মানে যাওয়ার পর তো আমি বুঝতে পারছি যে টিকিট সবার জন্যই করে রাখছে। আপনার আব্বা আম্মা বেঁচে আছেন? হ্যাঁ আছেন। তারপর আমি স্টেশনে যাই, দেখি ওর টিকিট নিয়ে সামনে আইছে। পরে আমি ওইখানেই কান্নাকাটি শুরু করে দিছি অনেক জোরে, আমি যাবো না। কয় কি ও গাড়ি ফেল করছে, গাড়ি পাই নাই, এখন আমাদের সাথেই যাবে। আমি কই কি না, আমি ওর সাথে যাবো না, আমি ওর সাথে যাবো না, এই কথাগুলো বলছি ওদেরকে। ও তো অন্য গাড়িতে যাবে। পরে আচ্ছা ঠিক আছে, অন্য গাড়িতে যাবে, আমরা ওই গাড়িতে। কিন্তু ট্রেন যখন আসছে তখন আমরা একসাথেই সবাই উঠছি। আমি পরে ওইখানেও কান্নাকাটি করতেছি, তাহলে ওই কেমনে আইছে, কয় কি ওর সিট এখানেই পড়ছে, এই জন্য। পরে কোনো মতো করে ওইখান থেকে আমাকে ওদের বাড়িতে নিয়ে আসে, আমাকে আর আমাদের রিক্সা করে নিয়ে ডিরেক্টলি ওই আমার শ্বশুর বাড়িতে নিয়ে যায়, মানে আমার মামার বাড়িতেই আমাকে নিয়ে যায় আমার আব্বা আম্মা। আমি কই কি এদিক দেখে লেগে যাইতেছো, এইটা সেটা, কিছু হইব না, তোরা সাথে করে নিয়ে যাবো। মানে আমি সেখান থেকে, মানে শুরু থেকে কান্না করে করে এই পথ শ্বশুর বাড়িতে গেছি। ওখানে আম্মারা কয়েকদিন, আব্বা আম্মা কয়েকদিন ছিল, থাকার পর ওইখানে আব্বার আমাকে পালাই রেখে চলে গেছে। তখন সবাইও জানতে পাইছে যে ওই মেয়েটার সাথে সে কথা বলে, এখনো যোগাযোগ করতেছে, আর ওর সাথে আমারও কোনো সম্পর্ক নাই তেমন, স্বামী স্ত্রীর সম্পর্ক। তখন তারা কি করছে, যেহেতু শুনছে আমার পিরিয়ড হয়েছে, তো তারা কি করছে, কবিরাজ এটা সেটার কাছে যাইতেছে, দুজি ও অন্য মেয়ের দিকে মন, আর আমার তো এদিকে ওকে চিনিই না। পরে ওরা নাকি কিসের কবিরাজি করবে, এটা করবে সেটা করবে, আমি জানি না, এটা পরবর্তীতে শুনতে পারছি আর কি। কারা? আমার শ্বশুর আর আমার আম্মা। কিসের কবিরাজি? মানে আপনার দিকে যাতে আকর্ষণ থাকে, না আপনার দিকে যেন স্বামী আপনার দিকে যেন কনসেন্ট্রেশন দেয়? হ্যাঁ, আর আমিও জানি ওর উপরতে ইয়ে হয়। তাও আমার তো মাথা ব্যথা করতো শুরুর থেকে, তো আমার শ্বশুরে এটা সেটা এনে দিত, বলতো কি এটা তুমি খাইবার ওরে দিবা, তাহলে ও তোমার উপরে রাখতে হইব না, তুমি
ওই তোমারও মাথা ব্যথা ভালো হয়ে যাবো, এই বিষয়গুলো বইলা বইলা আমাদের দুজনকে খাওয়াইছে। কি খাওয়াই আমি নিজেও জানি না। পরে তার কিছুদিন পরে ওর সাথে আর কি আমার শারীরিক হয়, কিন্তু আসলে কি যেদিন আমাদের সম্পর্কে আমার কিন্তু অনেক কষ্ট হয়, যেটা আমি কাউকে বলতে পারবো না। অনেক কষ্ট হয়েছিল, অনেক। তারপর সেই প্রথমবার পিরিয়ড আমার বাপের বাড়িতে হয়, মানে ওই মেয়েটার এখানে আইসা বাপের বাড়ি থেকে শেষ হয়। দ্বিতীয়বার পিরিয়ডের সময় আমার বাচ্চা পেটে আসে। ওহো, মানে বাচ্চাটাও কি পরিকল্পনা করে শ্বশুর শাশুড়ি জোর করে নেওয়াইছে বা এরকম কোনো কিছু? যে বাচ্চা চলে আসলে নাকি ও অন্যদিকে আর যাবে না, এরকম কিছু আর কি ওরা ভাবছে। ওটা প্রথম বাচ্চার বয়স কত? আমার প্রথম বাচ্চার বয়স প্রায় মনে হয় 10 বছর হয়ে গেছে। উনি কি পৃথিবীতে আসছে, মানে প্রথম বাচ্চাটা পৃথিবীতে আসছে? হ্যাঁ হ্যাঁ। তো আমার বাচ্চাটা যখন পেটে আসে আমি কিন্তু জানি না, আমি সকালে যে গোসল করি আমাকে মানে আমার সেলোয়ারে যে সেই গিটটা থাকে সেটাও আমি দিতে জানতাম না। আমি কারো কাছে নিয়ে গিয়ে দাঁড়াই থাকতাম যে আমি বাথরুমে যাবো, আমার গিটটা খুইলা দাও। গোসল করে দাঁড়ায় থাকতাম, আমার শাড়িটাকেও পরাইয়া দাও। ভিজা কাপড়ে এসে দাঁড়ায় থাকতাম। তো আমাদের পাশে একটা আন্টি ছিল, সে আমাকে সবসময় কাপড় পরাইয়া দিছে। আমি কাপড় পরতে পারতাম না, মাঝে মধ্যে গিট লাগিয়ে গেলে আমি সবার কাছে গিয়ে দাঁড়ায় থাকতাম। তখন আমার বাচ্চা যখন পেটে আসে সবাই অনেক খুশি। আমি কিন্তু এত কিছু বুঝি না। যখন আমার 3 থেকে 5 মাস মনে হয় যখন হবে, তখন আমার পেটের মধ্যে প্রচুর নড়াচড়া করে। তো আমি ভয় পাই, রাত্রে একটু একটু করে কান্দি যে আমার কি হয়েছে, আমার পেটে অনেক নড়ে। আমার খুব খারাপ লাগে যখন, তখন রাত্রে আমি একটু একটু করে কান্নাকাটি করি। একদিন হঠাৎ করে অনেক জোরে অনেক খারাপ লাগতেছে, তো কান্নার সুরটা আর কি একটু জোরেই হয়েছে। জোরে বলতে কি, মানে আমার পাশে যে আমার হাজবেন্ড শুয়ে আছে, আমার মামাতো ভাই, ও আর কি শুই না লাভ দিয়ে উঠছে। ও আবার সুন্দর ছিল তো মানুষ, যখন ঘুম থেকে উঠতো চোখ লাল হয়ে যাইতো। তা আমি আবার চোখ দেখে ভয় পেয়ে গেছি। ওরা বলতেছে কি হয়েছে। পরে ওর কি শব্দতে, মানে যেমন আমি আস্তে আস্তে করে গুনগুন করে কাঁদতেছিলাম, পরে আমি জোরে কান্না শুরু করে দিছি। পরে পাশে থেকে আমার শ্বশুর শাশুড়ি ওরা আসছে, ওরাও আইসা বলতেছে কি হয়েছে, মানে সবার মধ্যে দেখতেছি যে ভয়, বড় বড় চোখ করা, সবার মধ্যে ভয়, এরকম দেখতেছি। তখন আমার আরো কান্না আসতেছে, মানে এত কান্না, মানে আশেপাশে যে লোকজন আছে সবাই বলে যে ওই বাড়িতে ছোট মেয়ের বাচ্চা হবে, বিয়ে হয়েছে, ওর বাচ্চা হবে, কিছু হয়েছে নাকি, এরকম মনে করে সবাই আর কি রাত 3টার সময় বাড়ি ভরে গেছে মানুষে। আমার বাড়ি ভরা মানুষ দেখা, ঘর ভরা মানুষ দেখা, মানে আমার লাগতেছিল আমি তখনই মরে যাবো। আমার অনেক খারাপ অবস্থা, মানে কেউ এসে যদি জিজ্ঞেস করে কি হয়েছে, আমি আর কিছু বলতে পারি না। পরে পাশে যে আমার এক দাদি ছিল, উনি কি করছে, সবাই ঘর থেকে বের করে দিছে। পরে ঘরে দরজা আটকায় দিছে। দরজা আটকায় আমারে বলতেছে, দাদু তুই আমার কাছে কত কি হয়েছে। পরে সবাই না দেখে পরে দাদুর কাছে আমি বলতেছি যে দাদু আমার পেটের মধ্যে এমন জোরে জোরে কি নড়তেছে। দাদুর কাছে, মানে আমার যে দাদির কাছে গল্প শুনতাম যে পেটের মধ্যে নাকি সাপের বাচ্চা হইতো, তো ওইটা ভাইবা আর কি আমি ভয় পাইতেছিলাম যে আমার পেটের মধ্যে মনে হয় সাপের বাচ্চা হয়েছে, এই জন্য এত জোরে জোরে নড়তেছে। পরে আমার দাদু কি করছে, গালের 2 পাশে গালের মধ্যে টান দিয়ে ধরে কইতাছে কি এটা তো এরকম করবো, এটা তো তোর বাচ্চাই নড়তেছে পেটের মধ্যে, অন্য কিছু না। আমি এই জন্য বলি যে লাইফ ইজ মোর দেন ড্রামা, জীবন নাটকের জন্য। আপনার মনে হচ্ছে না যে আপনি একটা সিনেমা দেখতেছেন? তারপরে এরকম কিছু হওয়ার পরে উনি সবাই চলে গেছে, তোর কিছুই হয় নাই। পরে একটা পর্যায়ে যখন আমার পেটের মধ্যে নড়তো বা দেখা যাইতো, তো একটা সময় বাড়তেছে, বাচ্চাও বড় হইতেছে, দেখা যাইতো, তখন আমি বলতে আমি দাদু দাদু দেখো এই যে আমার পেটের মধ্যে নড়তেছে বাচ্চা, মানে পেট খালি করে দেখাইতাম। আপনি বুঝতেন না বিষয়, আপনার কাছে ফান মনে হতো বিষয়টাকে, এটা একটা মজার বিষয়। তো এরকম কইরা সে কি করছে, মানে তারপরে ও বাড়িতে আসে না কিছুদিন ধরে, ওই মেয়ের নাকি বিয়ের পাত্র দেখতে আসছে। তো আবার মামাতো ভাই বাড়িতে আসে না কিছুদিন ধরে। তারপরে মানুষে বলতেছে কি ওরা দুইজনে এক জায়গায় কোনো জায়গায় ঘুরতে দেন, মানে এরপরে তো আমাকে বন্দি করে রাখছিল, কোনো জায়গায় যাইতে দেয় নাই।
তা আমার আবার নানার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি নদীর এই পারে, আর এই পারে হচ্ছে আমার নানার বাড়ি, মানে তারাও এই পারেই ছিল, পরে ওই পারে চলে গেছে ব্যবসার ইয়ার জন্য। তা আমার ওর তো আবার দাদার বাড়ি হয়, আমার নানার বাড়ি হয়, তো ওরে আর আমার এখানে পাঠাইছে, মানে চর দিয়া যাইতে হয়। আমার এক কাপড় পরায় দিছে ওই আন্টি, মানে সবসময় যে আন্টি পরায় দিত ওই পরায় দিছে। পরায় দেওয়ার পর আমি যখন চরে দিয়া যাইতেছি, চরের যত মানে গাছপালা যা আছে যত কিছু আমার শাড়ির মধ্যে দিয়ে সব পেঁচা ধরছে, মানে পরে যাইতে পারতেছি না। শাড়ি পরা জানতেন না না, তারপর আমি ওখানে শাড়ি খুলে ফেলি, খুলে যাওয়ার পর সেখানে বসে শাড়ির এগুলো থেকে সব সরায় দেয়। আমি বলছি আমি শাড়ি পরে যাইতে পারবো না, আর হাঁটতে পারতেছি না, কই তো আইসা পড়ছি। পরে আমি ভাবলাম কি আচ্ছা ঠিক আছে, আমি না করছি, আমি পড়তে পারি না, তারপরে আমার জোর করে, সে তো আর পড়াইতে পারে না, শাড়ি খুলে যখন এগুলো খুলছে, আমি যখন শাড়ি খুলে ফেলছি, পরে সে কোনোভাবে আমার পেঁচায় দিছে, আমি হাঁটতে পারি না। না পারলে যে আমি কি একটু মানে কাপড়টা উঠাইয়া জোরে জোরে লম্বা লম্বা পা দিয়ে হাইটা, মানে ওর থেকে একটু দূরে গেছি, দূরে যেয়ে ওইখানে শাড়ি খুলে ফালায় এক দৌড় দিয়ে আমি আমার নানির বাড়িতে উঠছি, মানে ওর তো দাদার বাড়ি হয়। তখন সে কি করছে, সেই শাড়ি এখানে ফালাইয়া দিয়া ওই রাস্তা দিয়া যাইতাছে, আর নানার বাড়ি উঠতেছে, আমার শ্বশুরের বক্তাছে বাচ্চা আমার বিয়া করাইছে, আমি কইছি আমি বিয়া করবো না, এটা সেটা, মানে আমার শ্বশুরের উপরে রাগ ঢালতেছে। তো এরকম হইলে আমার নানির বাড়িতে গেছি, তার মোট ওইখানেই সে একটা পর্যায়ে সে ওই মেয়েকে একদিন হলো বিয়ে করবে, বাট সে আমার উপরে দায়িত্ব পালন করে যাবে, যেহেতু আমার বাচ্চা হবে। তখন আমার যখন বাচ্চা পেটে 7 মাস, তখন আমাকে ঢাকায় দেয় আমার মার কাছে, আর দেয় নাই। তখন আমাকে ঢাকায় দেয় আমার মার কাছে, আমি তো অনেক খুশি আমার মার কাছে যাবো। তো আমার মা নিয়ে আমার বিভিন্ন জায়গায় ডাক্তার দেখায়, ডাক্তার বলে যে ওনার বাচ্চার অবস্থা এতটা ভালো না, যেহেতু আমার বাচ্চা অনেক ছোট, হাফ কেজি হয়েছিল, আমার বাচ্চার অবস্থা ভালো না। 500 গ্রাম, হাফ কেজি মানে 500 গ্রাম। আমার বাচ্চার অবস্থা ভালো না, এটা সেটা এরকম বলতেছিল। একটা সুস্থ বাচ্চার ওজন জানেন আপনারা? ওই হাফ কেজি যে বললো, একটু গুগল করে নিয়েন, যেহেতু আমার 2টা বেবি আছে, সো কিছুটা হলো জানি। আমি যতদূর জানি যে এটা 2.5 থেকে 3 কেজি প্লাস, হ্যাঁ, সেখানে একটা বাচ্চার ওজন 500 গ্রাম। তো এরকম, আমি যদি ভুল বলে থাকি আমি সরি বলছি, বাট আমার এটা একদম মানে গুগল করে নলেজ না, আপনারা চাইলে করে দেখতে পারেন, বাট এটা খুবই আন্ডারওয়েট বেবি, ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং এটার প্রেক্ষাপটটা আপনারা দেখলেন। হ্যাঁ, তারপর আমার আম্মা আমাকে ডাক্তার দেখায়, কোনো পরে অনেক কিছু ওষুধ খাওয়ায়, অনেক ফল টল খাওয়ায়, এরকম কিছু। পর একটা সময় যখন এর মধ্যে আমার শ্বশুরবাড়ি থেকে আসার পর মানে 15 দিন পর আমার একটা অসুস্থ হয়, যেটাকে এই ধাস্তু বমি বলে, বমি পাতলা পায়খানা দুইটা একসাথে। তো হঠাৎ করে আমার বমি পাতলা পায়খানা একসাথে। আপনি আমাকে একটু বলেন তো, আপনার ক্লাস 4 থাকতে বিয়ে হলো, বিয়ের কয় বছর পর আপনার বাচ্চা হয়েছে? বিয়ের মনে হয় 1.5 বছর পর, এরকম 1.5-2 বছর। তাহলে ওর বয়স কত? 11 থেকে 12 বছর। সেকেন্ড পিরিয়ডের সময় আপনি কনসিভ করেন। হ্যাঁ। তো এখন আপনি বুঝতে পারেন যে ওর বেবি হেলথ বা ফিজিক্যাল হেলথের জায়গা থেকে কি অবস্থা। জি, তারপর আমাকে এর মধ্যে দিয়া আসার কিছুদিন 15 দিন পরে আমার যখন পাতলা পায়খানা বমি হয়, তখন মানে আমার মরার অবস্থা হয়ে যায়, চোখের সামনে রক্ত জমা হয়ে যায়, এরকম হয়ে যায়। তো সবাই বলছে যে মারা যাবে। তো একটা পর্যায়ে আমার আম্মা আমাকে উত্তরসূর করে কোরআন শরীফ পড়তেছে, সবাই কয়েকজন মিলা, এরকম অবস্থায়। পরে আমার আম্মা আমাকে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার পর ওইখান থেকে সুস্থ হই, কিন্তু বলছে যে বাচ্চা নাকি মারা গেছে, এরকম কিছু। বাচ্চা মারা যায়নি বলতে কি, বাচ্চা মারা যাবে, আমাকে ডেট দিছে কয়েকদিন পরে এসে অপারেশন করার জন্য, আমার আম্মাকে অপারেশন করে বাচ্চা ফালাই দেওয়ার জন্য, বাচ্চা মারা যাবে। তখনও বাচ্চা পৃথিবীতে আসেনি, 7 মাস। 7 মাস, হ্যাঁ। আচ্ছা, তখন আমার আম্মা 7 মাসের বাচ্চা নষ্ট করবে কিভাবে? বাচ্চা অনেক ছোট ছিল। হ্যাঁ, তারপর তো বাচ্চা আমার যখন এরকম অবস্থা হয়েছে, তো আমার বাচ্চাও নাকি মানে শুকনায় পড়ে গেছে, বাচ্চা মানে বাচ্চা খাবার পাচ্ছে না, সোজা কথা যেটা বলে, পেটের খাবার যেটা দরকার, মারা যাবে, বাচ্চা মারা যাবে, এরকম কিছু বলছে, যে বাচ্চা হয়তো টিকবে না, আপনারা আয়সা একটা চেক আপ করায় ওনার অপারেশনটা করাই নিয়ে যান। আমি সুস্থ হওয়ার পরে হসপিটাল থেকে যখন আমাকে দিচ্ছে, তখন আমার আম্মা সেই মুহূর্তে গেছে, সেদিন ডেট হচ্ছে, মানে অপারেশন করে বাচ্চা করে দেবে। আমি যখন বাসা থেকে বের হব অপারেশনের জন্য, মানে ডাক্তারের কাছে নিয়ে যাবো, চেক আপ করে পরে হয়তো বাচ্চা কিভাবে পেটে থেকে বের করতে হয় সেই ব্যবস্থা তারা করবে।
আর পেটের মধ্যে ডাক্তারের কাছে ফোন দিয়ে আবার জানতে বলছে যে পেটের মধ্যে নড়াচড়া করে নাকি, আমি কোনো নড়াচড়া পাই না, মানে যে নড়াচড়াটা পাইলে আমি সবাই দেখাইতাম এরকম কোনো নড়াচড়া হয় না। বাসা থেকে বের হওয়ার পর কিছুক্ষণ পরে মানে রাস্তার মধ্যে আমার পেটের মধ্যে নড়াচড়া করতেছে একটু একটু, আম্মা আমার পেটের মধ্যে না একটু একটু নড়াচড়া করতেছে, চল যাইয়া দেখি কি অবস্থা। পরে যাওয়ার পরে ওখানে আমার আলতা করাইছে, ওরা বলছে বাচ্চা তো এখনো মারা যায় না, ওর হার্টবিট চলতেছে, আমার মনে হয় আপনারা অপারেশন করে ফেলেন, হয়তো বাঁচবে না, এরকম কিছু বলছে ডাক্তার বলেছে। হ্যাঁ, পর আমার আম্মা বলছে কি এখনো যেহেতু জানটা আছে, আচ্ছা দেখি কিছুদিন।